This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুরুতেই নজর রাখবো একেবারে খাস কলকাতায় পিটিয়ে খুন করার অভিযোগ এক ক্যাব চালককে। সামান্য পার্কিং নিয়ে বচসা জের আর তারপর সেই ক্যাব চালককে ডেকে এনে মুখে কাপড় গুঁজে পিটিয়ে খুন করার অভিযোগ। অথচ ঘটনার পর 3 দিন পেরিয়ে গেলেও এখনো দুষ্কৃতীরা অধরা। সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন। আমি সৌভিকের কাছে যাব। সৌভিক, খোদ কলকাতার পুলিশ কমিশনার বলছেন তদন্ত হচ্ছে, কিন্তু কি তদন্ত হচ্ছে যে 3 দিন পেরিয়ে গেল এখনো কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারলো না? কলকাতার মধ্যে পিটিয়ে খুন করা হলো একজনকে। দেখো, ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে 5 জনের বিরুদ্ধে এবং পুলিশ খোঁজ চালাচ্ছে। এলাকার লোকজনও কিন্তু এই প্রশ্নই তুলছে, কারণ যেহেতু মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে এবং তারপরে প্রায় বেশ কয়েকদিন কেটে গেল, গতকালকে মৃত্যু হয় এই ক্যাব চালক জয়ন্ত সেনের। তারপরে কিন্তু এখনও পর্যন্ত অধরা অভিযুক্তরা, এবং যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি আমি একবার দেখাবার চেষ্টা করব। এই জায়গাটাতেই কিন্তু এই জয়ন্ত সেন, যিনি ক্যাব চালক, তাকে পিটিয়ে মারা হয়। এবং যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে প্রথম অবস্থায় তিনি প্রত্যেক দিনের মতো যখন রাত্রিবেলায় গাড়ি চালিয়ে ফেরেন এবং তিনি যখন পার্কিং করতে যান সেই সময় সেখানে একটি স্কুটি ছিল, সেই স্কুটিতে ধাক্কা লাগে এবং সে তখন ধাক্কা লাগার পরে সে জয়ন্ত তার বাড়িতে চলে যায়। এবং যে স্কুটির মালিক, তারা 5 জন যুবক, যারা কিন্তু বহিরাগত বলছে, তাদের মধ্যে একজন ব্যক্তি এখানে কয়েকদিন আগে বাড়ি কিনেছে, কিন্তু এলাকার মানুষ কিন্তু সেরকমভাবে চেনে না। তারা কিন্তু জয়ন্তকে বাড়ি থেকে বার করে এবং বার করে জয়ন্ত কিন্তু রাজি হয়ে যায় যে তাদের স্কুটিতে যদি কোনো রকম ক্ষতি হয়ে থাকে তার পয়সাও তিনি দিতে রাজি হন। কিন্তু তারা কোনো কিছু কথা না শুনে এলো পাথারি ফেলে মারতে থাকে তাকে, পেটের মধ্যে একাধিক আঘাত। কারণ ডাক্তাররা যেটা বলছে যে একাধিকবার পেটের মধ্যে আঘাতের জন্যই কিন্তু তার মৃত্যু হয় এবং নৃশংসভাবে খুন করা হয় তাকে। মুখের মধ্যে কাপড় বেঁধে দেওয়া হয় যাতে না চিৎকার করতে পারে, এলাকার লোকজন যাতে না চলে আসে, তার জন্যই কিন্তু তার মুখে কাপড় বেঁধে দেওয়া হয়। এবং পুরো ঘটনা কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে 5 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করা হয়েছে। বুঝতে পেরেছি সৌভিক, নজর রাখো। তোমার সঙ্গে পরবর্তীতে আবার এই ঘটনা নিয়ে আপডেট নেব। কিন্তু কলকাতার পুলিশ কমিশনার তিনি কি বলেছেন শোনাই আপনাদের। তো ওটাও মানে এই অল ইস্যুস, এইরকম যত ইস্যু আছে ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। আগেও এইরকম একটা ট্রেন্ড আমরা দেখলাম, কিছু মানে অনেক দিন হয়ে গেছে, কিন্তু এইরকম একটা সিরিজ অফ ইনসিডেন্টস হয়েছিল, এইটা অনেক দিন পরে হয়েছে। ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। কোনো মানে এদো গলি নয়, কোনো অন্ধকার গলি নয়, একেবারে খাস শহর কলকাতার চওড়া রাস্তা আলোর নিচে এভাবে পিটিয়ে খুন করা হলো। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো। ওর গাড়ি ছিল এখানে, আর ওর গাড়িটা লেগে একটা স্কুটি পড়ে গেছিল। তো ওরা যারা মেরেছে তারা ওই গাড়ির নাম্বার ধরে ই পরিবহন বা এম পরিবহন একটা অ্যাপ আছে, অ্যাড্রেস বার করেছে, বার করে ফোন করেছে। ও এসে বলছে আমার গাড়ি লেগে পড়েছে, সরি বলেছে, বলছে যে ড্যামেজ দিয়ে দেবো। ড্যামেজ হচ্ছে আপনার ওই লুকিং গ্লাসটা ভেঙে গেছে। তো বলতে আর সময় দেয়নি, কিছুটা সিসি ক্যামেরা ধরা পড়েছে। এখান থেকে ওর খালি গায়ে গামছা পরে এসেছিল, গামছাতে মুখ বেঁধে নিয়েছে, চিৎকার করতে না পারে। এ মা আছে, বাবা আছে, একটা ভাই আছে, আর মেয়ে আর বউ, ভাই বউ আছে। কি চাইবো আর কি চাইবো? মানুষটা তো চলে গেছে। আমার মেয়ে, আমার নাতিটা কিভাবে বাঁচতে পারে সেইটাই চাই আমরা। এই তো বয়স, সামনে তো আরো কত দিন পরে রয়েছে। এই 4 বছর বিয়ে হয়েছে। গাড়িটা পার্ক করতে ছিল, একটা স্কুটি তো পিছনে ছিল, লেগেই গেছে। ওরা মদ্যপান অবস্থা ছিল, ভালোভাবে মদ্যপান অবস্থা ছিল, এটা তো পরিষ্কার। তো ওরা এসে গাড়িটার নাম্বার মেরে বা কী করে ওরা স্ক্যাম চালায়, যেটা শুনতে পেয়েছে। গাড়ির নাম্বার দিয়ে ওকে বের করলো যে গাড়ির পার্সনটা কে, বের করে ওকে ডেকে নিয়ে আসলো। আমার ভাগনাকে ডেকে নিয়ে আসলো। আমার ভাগনা তখন একটা হাফ প্যান্ট পরা ছিল, গায়ে একটা গামছা ছিল। আসার পর তাকে ডেকে নিয়ে এসে এখানটা নিয়ে এসছে, জাস্ট এখানটা নিয়ে এসছে। এখানে নিয়ে এসে ওকে কি করলো, গামছাটা মুখে চোখে বেঁধে দিল। বেঁধে দিয়ে ওকে যেভাবে পেরেছে, মাথায়, কানে, পেটে।
দীপ, তুমি এলাকার মানুষের বক্তব্য শোনাচ্ছিলে, বিজয়গড় এলাকার কথা বলছি আমরা। এমন একটা এলাকা, কিন্তু শুধুমাত্র বিজয়গড় এলাকায় ঘটনা ঘটেছে তেমনটা তো নয়। আপনাদের দেখাই, একাধিক উইন্ডোর মাধ্যমে, শুধুমাত্র বিজয়গড় বলে নয়, একাধিক জায়গায় গত কয়েক মাসে পর পর শুধুমাত্র এই লিঞ্চিং মানে গণপিটুনির ঘটনা ঘটেছে। সেটা বিজয়গড় হতে পারে, বউবাজার হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, বা হতে পারে কোচবিহার, উস্তি। বিজয়গড়ের যে ঘটনা সকাল থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেক মুহূর্তের আপডেট দিচ্ছি। আমরা কথা বলেছিলাম ওই এলাকার কাউন্সিলর, মানে 96 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। মাঝরাতে সেই গাড়ির নাম্বার থেকে সেই লোকের ফোন নাম্বার বার করেছে, ফোন নাম্বারটি তাকে বাড়ি থেকে ডেকে বার করেছে, বার করে তারপরে এরকম হয়েছে। এবার এইটাকে কি সত্যি সত্যি অনিচ্ছাকৃত খুন বলা যায়? পুলিশের সঙ্গে কথা হয়েছে, পুলিশ বলতে খুঁজছি, সিসিটিভি দেখছি, খুঁজছি, আরো সিসিটিভি জোগাড় করার চেষ্টা করছি, কিন্তু এটা খুব ফ্রাস্ট্রেটিং যে এখনো পর্যন্ত একটাও অ্যারেস্ট হয়নি। পুলিশকে আরো তৎপর হওয়া দরকার। এইভাবে জনবহুল একটা জায়গায় সেখানে ক্যাব চালককে এভাবে পিটিয়ে খুন করার অভিযোগ উঠছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো প্রশ্ন উঠছে। কিভাবে দেখছেন বিরোধীরা, আপনাদের শোনাবো এই মুহূর্তে। অধীর রঞ্জন চৌধুরী তিনি কিভাবে দেখেছেন বিষয়টা, একবার তার মুখ থেকে শুনুন। নেই, বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে নৈরাজ্য চলছে। বাংলা হ্যাজ বিন ডিজেনারেটিং ইনটু এ স্টেট অফ এনার্কি। আমি তো আগেও বলছি, এখনো বলছি, নৈরাজ্যের রাজত্বে আমরা বাস করছি। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শুনলেন, তার আগে স্থানীয় কাউন্সিলরের বক্তব্য শোনালাম। স্থানীয় জনপ্রতিনিধি তিনি পুলিশি তদন্তে সন্তুষ্ট নয়। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। অসহিষ্ণু হয়ে গেছে। দ্বিতীয় কথা, পাড়ার মধ্যে যে একটা পাড়া কালচার ছিল সেটা নেই, এখন সবাই বলে হাম কিছুতে কম নেই। আর তারপরে সাধারণ লোকের তো আর কবে করতে, রাজনৈতিক নেতারা যেভাবে প্রভোকেটিভ কথাবার্তা বলছেন, মানে এ ওকে দেখে নেবো, ও ওকে দেখে নেবো, তার ফলে এই হচ্ছে আর কি। রাজনৈতিক নেতারা যেভাবে প্রভোকেটিভ কথা বলছেন, অনিল জানার কথা সূত্র ধরেই বলি, দুজন রাজনৈতিক নেতার কথা বলবো, সায়ন হালদার, সুগত বিশ্বাস। তাদের রাজনৈতিক পরিচয়, তারা তৃণমূল কংগ্রেস করেন, তৃণমূল কংগ্রেস সমর্থক এবং তারা নেতাও, তৃণমূল কংগ্রেস কর্মীও। তারা নিজেদেরকে বলছেন যে তারা নাকি সাব ইন্সপেক্টর, এবং এটা বলে তারা ব্যবসায়ীদের মারধর করছেন, ছিনতাই করছেন, টাকা ছিনিয়ে নিচ্ছেন। এবং এই গোটা বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে কোথায়? নিউ ব্যারাকপুরের 8 নম্বর রেলগেটের কাছে। কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? ক্লোজ সার্কিট ক্যামেরা যে ফুটেজ, সেই ফুটেজে দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো প্রশ্ন উঠবেই, এ কথার বলার অপেক্ষা রাখে না। কিন্তু একজনকে প্রাথমিকভাবে গ্রেফতার করা হয়েছিল, ইতিমধ্যে দুজনকেই গ্রেফতার করা হয়েছে বলে কিছুক্ষণ আগেই আমার সহকর্মী আমাকে জানিয়েছেন। তার কাছ থেকে ইন ডিটেল জানবো। আমার সহকর্মী দীপঙ্করের কাছে এই বিষয়ে বেশ কিছু আরও তথ্য রয়েছে। দীপঙ্কর, দুজনকেই গ্রেফতার করা হয়েছে বলে লেটেস্ট আপডেট আমরা পেয়েছি, আমি দর্শকদের জানালাম। আর কি কি জানা যাচ্ছে একটু ডিটেলে বলো। দেখো, একটা প্রশ্ন উঠতে শুরু করে যে দুজন সাব ইন্সপেক্টরের নাম কেন বললো। তার মানে কি পুলিশের এই প্র্যাকটিসটা আছে যে সাব ইন্সপেক্টরের নাম করে যেমনভাবে গাঁজা কেস দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, এরকম ঘটনা কি পুলিশ করে? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে এই নিউ ব্যারাকপুর থানা। এই নিউ ব্যারাকপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে আজকে ব্যারাকপুর আদালতে তুলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঘটনা ঘটেছিল, তারা দুজন সাব ইন্সপেক্টরের পরিচয় দিল, তৃণমূল কর্মী, এবং গিয়ে বাজারের মধ্যে থেকে তাদেরকে ভয় দেখালো গাঁজা কেস দেওয়া হবে, এবং তারপর তাদের কাছ থেকে 40 কেজি মাছ এবং 6,500 টাকা নিয়ে নিল। এবং যারা দিলেন তারা কেন দিলেন? কারণ পুলিশের ভয়ে দিলেন। তাহলে পুলিশ কি এই কাজটা করে থাকে যা তৃণমূল কর্মীরা সুযোগ নিচ্ছিলেন? এই প্রশ্ন কিন্তু উঠছে। তোমার কথা সূত্র ধরেই বলি যে যদি পুলিশের মধ্যে এই প্র্যাকটিসটা থেকে থাকে, যে কারণে তারা এই পন্থা অবলম্বন করছে, খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছে, খুব ইম্পর্টেন্ট বিষয় বলেছে, তাহলে পুলিশের কাছে এই প্রশ্নটা নিয়ে যাওয়া হয়েছিল। মানে তারা কি বলছেন এই প্র্যাকটিস সম্বন্ধে? কারণ তৃণমূল কংগ্রেস নেতারা নিজেদেরকে যদি সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে এভাবে ছিনতাই চালান, তাহলে তো প্রশ্ন উঠবেই। দেখো, স্বাভাবিকভাবেই পুলিশের এ বিষয়ে কোনো রকম মন্তব্য নেই, তারা কোনো রকম মন্তব্য করেননি। তারা যেটা জানিয়েছেন, দুজনকে গ্রেপ্তার করেছে, যে দুজনের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছিল সেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত করা হবে। অর্থাৎ তাদেরকে পরবর্তীতে পিসিতে নিয়ে তারা কেন এরকম কাজ করেছিল এই সমস্ত বিষয়ে তদন্ত করা হবে। কিন্তু সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু যেভাবে এই নিউ ব্যারাকপুরের মধ্যে 8 নম্বর রেলগেটের কাছে এই ঘটনা ঘটলো, সিসিটিভির ফুটেজে তা নজরবন্দি হলো এবং স্থানীয়
সমস্ত ব্যবসায়ীরা ওখানে ছিলেন তারা একটু সাহস করে সিসিটিভির ফুটেজ দেখে থানায় অভিযোগ করেছেন, তাই তা না হলে কিন্তু এই দুজন আরো একাধিক জায়গায় করে বেড়াতে পারত। একেবারেই তাই। সিসিটিভি আছে এবং সেখানে তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে, সেই কারণেই কিন্তু ধন্যবাদ দীপঙ্কর। তাদেরকে পাকড়াও করা গিয়েছে, তাদেরকে গ্রেফতার করা গিয়েছে এবং আমরা আশা রাখবো এই ধরনের ঘটনা, এই ধরনের দুষ্কৃতী কর্মকেও গ্রেফতার করা যাবে, আটকানো যাবে। এই যে আমরা ছবি দেখাচ্ছিলাম নিউ ব্যারাকপুরের 8 নম্বর রেলগেটের কাছে, এটা নয়, আপনাদের মনে করাই গতকাল মালদার ছবি দেখিয়েছিলাম, সেখানে কাদের দাদাগিরি দেখিয়েছিলাম, সিভিক ভলান্টিয়ারের। আমরা দেখা গিয়েছিল, সে কারণে আমরা খবরটা আপনাদের সামনে তুলে ধরেছি। প্রশ্ন হচ্ছে কখনো সিভিক ভলান্টিয়ার, কখনো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, মানে রাজনৈতিক ব্যক্তিত্ব, অন্য রাজনৈতিক দল হতে পারে, তারা নিজেদেরকে সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে মারধর চালাচ্ছেন, দাদাগিরি করছেন। প্রশ্ন একটাই, প্রশ্ন হচ্ছে এই ছবিগুলো পরপর আমরা দেখাচ্ছি, একটা প্রশ্ন আরও একবার সজোরে তোলার জন্য যে এত সাহস তারা পাচ্ছেন কোথা থেকে, এত সাহস পাচ্ছেন কোনো এক অদৃশ্য কাঁধে ভরসা আছে বলে? এ প্রশ্ন আমরা আরও একবার তুললাম, পরপর দুটো ভিজুয়াল দেখাচ্ছি। এই ভিজুয়ালস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেরকম প্রশ্ন তুলছে, পাশাপাশি তারা সাহস কোথা থেকে পাচ্ছেন সেই প্রশ্ন উঠছেন। আরও একবার শোনাবো কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলছেন। কি আর বলবে এগুলো, সারা বাংলা জুড়ে হচ্ছে প্রতিদিন। এ প্রতিবাদের নিন্দার আর ভাষা নেই, কি বলবো। আরেকটা ছবি দেখাই আপনাদের, খড়ের গাদায় যুবকের টুকরো টুকরো করা দেহ, তাও ঝলসানো দেহ। হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর, এমনই নৃশংস ঘটনা ঘটেছে হেমতাবাদে। সেখানকার ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদের। পাশেই পড়ে রয়েছে পোড়া স্কুটার। কে ফেলে গেল, কারা খুন করলো, এই নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। কিন্তু যে খবর জানাছিলাম আপনাদের, শুক্রবার রাত থেকে এই যুবক নিখোঁজ ছিলেন। আজ সকালে স্থানীয়রা সেই দেহ জ্বলতে দেখে, খড়ের গাদা থেকে আগুন বেরোচ্ছে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এটা তো একদম মর্মান্তিক ঘটনা, এরকম ঘটনা আমাদের বাঙাল বাড়িতে ঘটেনি, কিন্তু এটা ঘটছে, মানুষ তো আতঙ্কে হয়ে গেছে যে এইভাবে যে এই বিট্টুকে, ছেলেটা খুব ভালো শান্তপ্রিয় ছেলে ছিল, বিজনেস করে চলতো, কিন্তু এই যে খণ্ড খণ্ড করে ওকে পুড়িয়ে মারলো, এটা আমি চাচ্ছি পুলিশ সঠিক তদন্ত করে তার ব্যবস্থা নেওয়া হোক। এটা মানুষ এখন আতঙ্কে আছে। দিবার শুভজিৎ, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে হেলে পড়ছে বাড়ি, এ ছবি আমরা রেগুলার দেখিয়েছি। এবার যখন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে যে বেআইনি নির্মাণ, সেরকম একটা সময়ে 300 বর্গফুট জমিতে 3তলা বাড়ির অনুমোদন পাওয়া গেল। কলকাতা পুরসভা অনুমতি দিয়েছে। হেলে পড়া বাড়ি বিতর্কের মধ্যে পুরসভার এই সিদ্ধান্তে কিন্তু আশঙ্কার মেঘ। পুরসভার সিদ্ধান্তে তার মানে ঘুরপথে অবৈধ নির্মাণে ছাড়পত্র পাওয়া যায়। বেআইনি বাড়ি আইন করতেই কমলো রেগুলেশন ফি। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠবে বেআইনি বাড়ি। অবৈধ নির্মাণের রমরমার আশঙ্কা নির্মাণ বিশেষজ্ঞদের। অর্থ সংকট কাটানোর নামে কি এই সিদ্ধান্ত কেন? প্রশ্ন বিরোধীদের। বাড়বে প্রমোটার রাজ, সিন্ডিকেটের দাপট, দাবি বিরোধীদের। সাত ছটাক থেকে নিয়ে 7 ছটাক মানে 300 স্কোয়ার ফিট থেকে নিয়ে 450 স্কোয়ার ফিট 10 ছটাক, সেখানে আমরা সামনের দিকে 1 ফুট, সাইডের 2 সাইডে 1 ফুট 1 ফুট, পেছনের দিকে 3 ফুট, এতে স্যাংশন দেব 10 মিটার, অর্থাৎ 3তলা বাড়ি করতে পারে। ঠিক আছে, 11 ছটাক, 10 ছটাক বললাম, 11 ছটাক থেকে 1 কাটা, সেখানে আমরা 3তলা বাড়ির আবার পারমিশন দেবো। সামনে শুধু 1.5 ফুট, 2 সাইডে 2 ফুট 2 ফুট, আর পেছন দিকে 4 ফুট জায়গা ছাড়তে হবে। 3তলা বাড়ি 10 মিটার। উত্তরোত্তর ভূমিকম্পের প্রবণতা বাড়ছে, ফলে এরকম গা ঘেঁষাঘেঁষি করে যদি বাড়িগুলো দাঁড়িয়ে থাকে এবং সেটা যদি বৈধ বাড়ির চেহারা পায় কর্পোরেশনের নতুন আইন অনুযায়ী, সেক্ষেত্রে আমি আবারও বলবো যে একটা ভুল কোথাও করছে কর্পোরেশন, তাদের ভেবে দেখা উচিত, বিশেষত বাড়িগুলির ভারসাম্যের প্রশ্নে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিপর্যয় বলতে আগুন যদি লাগে, তাহলে হচ্ছে 1 ফুট 1 ফুট ছাড় যদি থাকে, তাহলে ওই ছাড়ের মধ্যে দিয়ে দমকলের কোন কর্মী হচ্ছে বাড়ির শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবেন, এটা ভাবা উচিত। কলকাতা কর্পোরেশন অর্থ উপার্জনের জন্য যদি মনে করেন যে রেগুলারাইজেশনের এই নতুন পথ তারা আবিষ্কার করলেন, অনুমতি যদি এইভাবে দেয়া হয় এবং বৈধ করা হয়, তাহলে শহরের বিপদ বাড়বে। 300 স্কোয়ার ফুট জমিতে 3তলা বাড়ি, এই শোনার পরে যে মানুষগুলো চোখের সামনে হেলে পড়া বাড়ি দেখেছেন সেই শহরবাসী, তারা কি বলছেন শুনুন। এটা ঠিক না, এটা অবশ্যই ভুল কাজ ওনার, এতে মানুষেরই ক্ষতি হবে।
মানে মানুষ এতে আরো আতঙ্ক হবে। আমরা তাই 2 মাস 4 মাস ধরে আতঙ্কের মধ্যেই ছিলাম না। সে যদি পারমিশন পেয়ে যায়, সে 3 তলা করুক আর 4 তলা করুক, যেটারই হোক, পাশে যে বাড়ি থাকবে তারা তো যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতেই পারে। কেন জলাভূমি যদি সেইভাবে বাড়ি তৈরি না হয়, তাহলে আমার তো মনে হয় যে কোনো জায়গাতে এই ঘটনা দ্বিতীয়বার যে ঘটবে না, তার তো কোনো অ্যাসিওরেন্স কর্পোরেশনও দিতে পারবে না। এরকম হলে পারমিশন দিলে তো হবেই বিপদটা। এরকম একটার জন্য তো 5টা বাড়ি প্রবলেমের মধ্যে আছে না, লোকজনও প্রবলেমের মধ্যে আছে, পাশের বাড়ির লোকের ঘুম হচ্ছে না, অসুস্থ হয়ে গেছে। ফলে পুরসভার এই অনুমতি সিদ্ধান্তে কোন কোন দিকে সিঁদুরে মেঘ দেখছেন সাধারণ মানুষ, সেখানকার বাসিন্দারা আপনাদের বললাম। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে, তিনি কি বলছেন আপনাদের শোনাবো। পাশাপাশি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, তিনি কি বলছেন পরপর শোনাবো। তার জমির সয়েল টেস্ট হলো না, জমির অবস্থা কি সেই জায়গার জানতে পারলাম না। যে কোনো জায়গায় এইভাবে 3 তলা বাড়ি হয়ে গেলে এই বাড়িগুলো তো ওই দেশলাইয়ের, আমরা আগে জুতোর বাক্স দিয়ে যে বাড়ি বানাতাম ওয়ার্ক এডুকেশনের, অনেকটা সেই রকমের বাড়ি হবে। এবং এই বাড়িগুলো তাসের বাড়ি আমরা শুনেছিলাম চিরকাল, সেই তাসের বাড়ির মতন এই বাড়িগুলো যখন তখন ভেঙে পড়বে। মানুষ ভাবতে পারেন সাময়িকভাবে যে আমি অনেকটা রাহাত হলো, আমি অনেকটা সুযোগ পেলাম, কিন্তু মানুষের নিরাপত্তার কথা কোথাও ভাবা হলো না। দেদার প্রমোটিং যাতে হতে পারে সেই জন্য এরকম একটা বেআইনি বিষয়কে আইনি স্বীকৃতি দিয়ে দেওয়া হলো। স্ট্রাকচার রেডি করুন, কি করে বেআইনি নির্মাণ বন্ধ করা যাবে, মানুষের বিপদ এড়ানো যাবে, সেটা না করে ওরা কি করলেন 8-6টা জমিতে 3 তলা বাড়ি ফ্রি, পারমিশনের দরকার নেই, বিল্ডিং প্ল্যানের জন্য আসার দরকার নেই, বরাদ্দ বসে করে নিলেই হবে। 8-6 টাকার উপর যেমন তেমন যত খুশি। 8-6 টাকা বাড়িটা কত, হাফে কাটা, তার চেয়েও কম। তা বাড়িটা কি দাঁড়াচ্ছে, খুব বিপজ্জনক একটা অবস্থার মধ্যে আমাদের রাজ্যটাকে নিয়ে যাচ্ছে। এবং ওই 3 লক্ষ কত টাকা দিলে বোধহয় ছাড় পাওয়া যেত, এখন 40-42 হাজার টাকা দাও, ফেলো করি মাখতে।